নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম কুণ্ডলিনী আসন, কলমে শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড গরম। আজ শনিবার, অফিসে আজ হাফ ছুটি বলেই অফিস শেষ করে বাড়ি না ফিরে চলে এসেছি ঠাকুর মশাইয়ের বাড়িতে। সেখানে গরম ভুলে যদি একটু আড্ডা দিতে পারি তবে মন্দ হয় না। কিন্তু আমি আজ একাই এসেছি। কিশোরীকে অবশ্য অফিস থেকে জরুরি সংবাদ বলে খবর পাঠিয়েছিলাম। সে আসবে কিনা জানি না, আদৌ সে খবর পেয়েছে কিনা সেটাও আমার জানা নেই। কারণ অফিসের বাইরে যে চায়ের দোকান আছে সেই দোকানের ছেলেটিকে 5টা টাকা দিয়ে এসেছিলাম কাজটা করার জন্য। আসার পথে ওকে দোকানে খুঁজেছিলাম কিন্তু পাইনি। এখন সে আমার টাকা নিয়ে চলে গেছে নাকি সত্যি খবর দিয়েছে সেটা এখন ভাবছি। এদিকে তারানাথ তখন নিজের তক্তপোষের উপরে বসে আরামে গরমের মধ্যে পাসিং শোতে টান দিচ্ছে। আমাকে চিন্তিত দেখে তিনি বলে উঠলেন, আরে বিভূতি, এত চিন্তা করার কি আছে? কিশোরী চলে আসবে, ঠিক সময় চলে আসবে। ঘুষ যখন দিয়েছ তখন ঠিক সেটা কাজে লাগবে। আমি অবাক হয়ে বললাম, কি করে জানলেন যে আমি টাকা দিয়েছি? তারানাথ হেসে বললেন, সে আর বলতে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। তবে আমার শক্তির খানিকটা প্রয়োগ করেছি মাত্র। তবে কিশোরী সমস্যায় আটকে গেছে বলেই দেরি হচ্ছে আসতে, বুঝলে? তাহলে বলে দিন না, ওর সমস্যাটা কি? ওকে কি সেই সমস্যা থেকে বের করা যায় না ঠাকুরমশাই? এবার তারানাথ বলল, যায়, তবে সে যদি চায়। মানে ও কি করে জানবে যে আপনি ওকে সাহায্য করবেন? এবার তারানাথ বলল, বারে, আমি নিজে কি যাব? তোমার মতন কাউকে পাঠাবো সাহায্য করতে? তখন যদি সে না নেয়? আচ্ছা বুঝলাম, নেবে নেবে, আমি তাকে চিনি। আপনি পাঠান, সাহায্য পাঠান ঠাকুরমশাই। তারানাথ হাতের জ্বলন্ত বস্তুটিকে তক্তপোষের একদিকের অ্যাস্ট্রেতে রেখে গম্ভীর মুখ করে বসে থাকে। আমি কিছুই বুঝতে পারছি না, হচ্ছেটা কি। তাকিয়ে আছি এক দৃষ্টে, কিন্তু কোথায় কি, কোনো পরিবর্তনই আমি বুঝতে পারছি না। মিনিট 5 পর তারানাথ আবার হেসে বলেন, নাও, সাহায্য তো করলাম, কিন্তু কিশোরীর আজ কপাল ভালো না, তাই ওর দেরি। কি করে বুঝলেন ঠাকুরমশাই? এবার তারানাথ বলল, সে আসলে জানতে পারবে। এর মিনিট 10 পর কিশোরী এসে ঢুকলো। ওকে দেখে মনে হলো খুব ধকল পোয়াতে হয়েছে ওকে। কিশোরী নিজের জায়গায় বসে বুক ভরে শ্বাস নিয়ে জল চাইল। আমি কুজো থেকে জল গড়িয়ে এনে দিলাম তাকে। সে তার পরনের পাঞ্জাবিটাও খুলে রেখেছে, কারণ ঘামে সেটি জবজবে হয়ে গেছে। তারানাথ হাত পাখা দিয়ে জোরে জোরে বাতাস করছে ওকে। আমি বললাম, কি হে, কি হলো তোমার আজ? আজ এত দেরি? এবার কিশোরী বলল, আর বলো না ভায়া, ভাবলাম এত রোদ আজ একটু রিক্সা করেই চাই। উঠে বসলাম এক রিক্সায়, প্রায় ওই চলেই এসেছি। রিক্সা চালক হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। ভাগ্যিস আগে নিজে থেকে নেমে গেছিল। আমি কোনো মতে তাকে ধরেছি, লোকজন ডেকে ধরাধরি করে ওই হাসপাতালে ভর্তি করলাম। ভাড়া তার কাছে দিয়ে আরো বাড়তি কিছু পয়সা দিয়ে এলাম। তার রিক্সাখানার চাকায় আবার শেকল বেঁধে হাসপাতালের একদিকে রেখে এসেছি।
সে সুস্থ বোধ করলে নিয়ে নেবেক্ষণ। এবার আমি বেরিয়ে দেখি আর রিক্সা নেই। তবে একটা রিক্সাওয়ালা ওই আমাকে দেখে নিজেই এসে পৌঁছে দেওয়ার কথা বললো বটে, কিন্তু আমি আর ভয়ে উঠিনি। আজ যা গরম, তাতে ওই খেটে খাওয়া মানুষগুলোর খুব কষ্ট হয়ে, তাই তাকে ওই শরবত খাওয়ার টাকা দিয়ে চলে এসেছি হেঁটে। বাহ, আজ তো অনেক ভালো কাজ করেছো হে কিশোরী, কিন্তু তার রিক্সায় উঠলেই পারতে, এই অবস্থার হতো না তোমার। এবার কিশোরী বলল, কি দরকার, হেঁটে এলাম বলেই তো এই ঠান্ডা ডাবের জল পেলাম ভালো। এই দেখো আমি বের করতেই ভুলে গেছি। এই বলেই কিশোরী উঠে আবার নিজের ব্যাগ থেকে 3টে ডাবের জলের থলে বের করলো। সেসব আমাদের হাতে চালান করে দিয়ে বলে, সব অভিনব আবিষ্কার হে, দেখলে? এখন আর সেখানে দাঁড়িয়ে থেকে ডাবের জল খেতে হবে না, সাথে করে নিয়েও আসতে পারবে। এই দেখোই না কেমন ওই মাটি দিয়ে বানিয়েছে গ্লাস মতন। হ্যাঁ, তবে একটু বেশি টাকা দিতে হলো, এই আর কি। তারানাথ তৃপ্তির একটা আওয়াজ করেই বলল, প্রাণটা জুড়িয়ে গেল হে, ভাগ্যিস তুমি উপকারটি নাওনি, না হলে তো এই ডাবের জল পেতামই না। আমি মুচকি হাসলাম। জানি না আসল ব্যাপারটা কি, আর এখন যদি কিশোরীকে কিছু বলতে যায় তবে আর গল্পের নামগন্ধ শুনতে পাবো না, কারণ সে ঠাকুরমশাই সাহায্যের জন্য লোক পাঠিয়ে দেওয়ার ঘটনাকে হেসে উড়িয়ে দেবে, সাথে অনেক এমন কথা বলবে যা শুনলে ঠাকুরমশাই চটে গিয়ে আর কোনো গল্পই শোনাবে না। তাই কিশোরী কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই আমি বলে উঠলাম, হ্যাঁ, ওসব কথা থাক না। তুমি দেখছি ডাবের জল খাওয়ানোর সাথে সাথে দাম শুনিয়ে দিচ্ছ হে। শরীর যখন ঠান্ডা হলো তখন মন কি ঠান্ডা করা যায় না? ঠাকুরমশাই কি বলেন? সাথে ওর ডাবের দামের বদলে বহুমূল্য গল্প শুনতেও পারে। এই বিভূতি কিন্তু বেশ বলেছে ঠাকুরমশাই, একটা গল্প এখন চাই, ওইটুকু হলে ব্যাস, আর কি চাই। তারানাথ ওয়ালের সাথে হেলান দিয়ে বসে বলল, ঠিক আছে, তবে একটা বিশেষ ঘটনা আজ শোনাবো তোমায়। রাত তখন প্রায় 2টো হবে। আমি বসে আছি বাঘমুন্ডির এক জঙ্গলে, সেখানে গেছি সাধনা করতে। আমার গুরু লাভ তখন হয়েছিল ওই বীরভূমের শ্মশানে। সেখানে তিনি যে বলেছিলেন সব সাধনা করলে আমার ক্ষমতা বাড়বে, কিন্তু তখনও কোনো দেবদেবীর আশীর্বাদ আমি পাইনি বলে মধুসুন্দরী দেবীর আর মাথু পাগলির সঙ্গ আমি পাইনি। প্রথমবার পঞ্চমুন্ডির আসন করে যখন সফল হইনি তখন সব সাধনা করেছিলাম, কিন্তু এবার আর ওদিকে আমি গেলাম না, কারণ দুবার বিফল হওয়ার পর আমার ইচ্ছে ছিল আমার ভেতরের যে শক্তি সেটাকে আগে জাগাতে। আমাদের সবার শরীরে সে শক্তি থাকে, আর সেটা আমাদের শির দ্বারা বরাবর থাকে। কেউ কেউ এই শক্তিকে জাগরিত করতে পারে, কিন্তু সেটা সাধারণ যোগ নয়, কারণ নির্বৃত্তে বসে এই আসন করে সে শক্তি বাড়াতে হয়। খুব কঠিন সে আসন, আর একবার শক্তি জাগরিত হলে রোজ ধ্যানের মাধ্যমে তাকে আরো প্রকাশিত করে তোলা যায়। আসলে সেই জঙ্গলে যাওয়ার আগে একটা পুঁথি পেয়েছিলাম, সেটা পড়েই অনেক কিছু জেনেছি। সেই থেকে মনে জেগেছে যে কুণ্ডলিনী আসন আমি করব। কুণ্ডলিনী মানে হলো ওই সাপ যেভাবে কুণ্ডলি পাকিয়ে থাকে, ঠিক সেভাবে আমাদের ভেতরের শক্তি কুণ্ডলি পাকিয়ে থাকে। তাকে জাগিয়ে তোলার আসন হলো কুণ্ডলিনী আসন। আর ওই পুঁথি পাওয়ার ঘটনাটা আমি পরে বলছি, সেটা বিশেষ ঘটনা, আলাদাভাবে না বললে বুঝবে না। এখন এই সাধনার ঘটনাটা তোমাদের আগে বলি। সেই পুঁথি পেয়েই জেনেছি যে কোনো আসন করার আগে নিজের শরীরের শক্তিকে জাগিয়ে নেওয়া উচিত। যেহেতু আগে আমার দুটো আসন সফল হয়নি, তাই এবার নিজের শক্তি বাড়িয়ে নেওয়াটাই
ঠিক করলাম আমি। পুঁথি দেখে জায়গা খুঁজতে শুরু করি। এমন নির্জন জায়গা দরকার যেখানে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। তাই অনেকজনের কাছে খোঁজ নিয়ে শেষে বাঘমুন্ডির জঙ্গলে যাওয়াটাই ঠিক করলাম আমি। শুনেছি সেখানে গভীর জঙ্গলে লোকজন যায় না। তাই একে ওকে জিজ্ঞেস করে জঙ্গলে আমি প্রবেশ করলাম। জঙ্গল শুরু হওয়ার আগে কোনো গ্রাম বা বসতি কিছুই নেই। তাই জঙ্গলে নিজে রেঁধে খাওয়ার জন্য ওই চাল ডাল চিড়ে গুড় লবণ নিয়েছি সাথে। প্রথম দিন যখন সেখানে গেলাম তখন জঙ্গল দেখে তো আমি অবাক। সত্যি এখানে কেউ আসে না। একেবারেই পথ চলবার মতন কোনো রাস্তা নেই। নিজেকে রাস্তা করে চলতে হচ্ছে। অনেকটা যাওয়ার পর একটা জায়গা খুঁজে পেলাম নদীর ধারে। সেখানেই কোনো মতে একটা জায়গা পরিষ্কার করে বড় গাছ দেখে তার ডাল কেটে মাটিতে পুঁতে ছাপড়া ঘর তোলার জন্য বাঁধলাম। পাতার লতা দিয়ে কোনো মতে একটা আশ্রয় তৈরি করলাম আমি। একখানা চাদর সাথেই ছিল বলে সেটা চারিদিকে লাগিয়ে নিলাম। রাতে বাস করার মতন একটা ঘর হলো। আগেই শুনেছি এই বনে বিশেষ হিংস্র জানোয়ার নেই, তাই ভয় নেই। তবুও রাতে বাইরে আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা করে রাখলাম আমি। একা যখন আছি কথা বলার সঙ্গী নেই, তাই কাজ শেষে বিকেলের দিকে আশপাশ ঘুরতে বেরোলাম। জায়গাটা একটু চেনা থাকলে ভালো হতো। প্রবেশ পথ আমি দাগ কেটে এসেছি যাতে বেরোনোর সময় অসুবিধে না হয়। বন ঘুরে দেখছি পাখি আছে অনেক, ফলের গাছ প্রচুর, তাহলে বাদুড় থাকবার সম্ভাবনাও আছে। নদী ধরেই আমি হাঁটছি। অনেকটা যাওয়ার পর নদীর বিপরীত চরে চোখ পড়ল একটা বাড়ির মতন কিছু। নদীর জল বেশি না থাকায় হেঁটেই পেরিয়ে গেলাম আমি। নদীর জলে ছোট ছোট মাছ আছে, তবে বিশেষ আর কিছুই নেই। জল এমনি স্বচ্ছ বলেই দেখা যাচ্ছে। সেখানে বাড়িটিতে গিয়ে দেখি কিছুই নেই, ভাঙ্গা বাড়ি একা দাঁড়িয়ে। বুঝলাম এখানে আগে কেউ তো থাকবার জন্য এসেছিল, কিন্তু পারেনি থাকতে। আর বিশেষ কিছুই পেলাম না, দুটো ঘরই শুধু, আসবাব কিছুই নেই। থাকলেও হয়তো এখন তার চিহ্ন নেই। তবে দেখলাম ঘরে অনেক পশু পাখির কঙ্কাল পড়ে আছে। কেন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, আর বুঝেও কাজ নেই বলে তাই ফিরে এলাম আমি। ফিরে এসে আমার ঘর দেখে বুঝলাম যে না, এইটুকু সময়ের মধ্যে কেউ আসেনি। ঘরের চারিদিকে আগুন জ্বেলে ভেতরে চলে এলাম আমি। সন্ধে হয়ে আসছে, তাই চিড়ে গুড় খেয়ে ভেতরে লণ্ঠন জ্বেলে পুঁথি পড়তে বসলাম। কাল থেকে আসনের উপাচার জোগাড় করতে হবে। জোগাড় করা হলে একদিনের মধ্যে সে আসন শেষ করতে হয়, এটাই তার নিয়ম। তাই ভালো করে দেখে নিচ্ছি কি কি লাগবে। পরদিন সকালে উঠে চারিদিক দেখে মনে হলো এখানে কেউ আসেনি। নিশ্চিন্ত হলাম, যাক আমি ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে প্রাতরা সেরে কাজে নেমে পড়া যাবে। তাই পুঁথি অনুযায়ী গাছের শিকড় খুঁজতে বেরোলাম আমি। যা যা পেলাম তাতে ঠিক চলে যাবে। এখন এসব গুছিয়ে রাখলেই চলবে। এরপর দরকার কিছু প্রাণীর খুলি। সেসব খুলি পেতে অবশ্য প্রাণীগুলোকে আমার মারতে হবে। না, যদি মৃতদেহ পেয়ে যায় তবে আর কথা নেই। অনেক খুঁজে শেষে দুটো প্রাণীর খুলি পেলাম। আরও কিছু দরকার, তাই আরও গভীর বনের দিকে এগোলাম আমি। সেখানে হাঁটতে হাঁটতে অনেকটা যাওয়ার পর আবার সেই বাড়ির কাছে এসে আমি পড়লাম। কি মনে হতে ভেতরে গিয়ে দেখি সেখানে আমার প্রয়োজনীয় অনেক খুলি আছে। যেন কেউ আমার মনের কথা জানতে পেরে সেসব রেখে গেছে। আমি দেরি করলাম না, সাথে সাথে দরকারি জিনিস নিয়ে বেরিয়ে আসতেই যাব, তখনই মনে হলো কেউ আমাকে নজরে রাখছে। কিন্তু কি সেটা? ঘুরে দাঁড়িয়ে যে দেখব সেটার সাহস হলো না।
কেন যেন গায়ের মধ্যে গরম হালকা বাতাস অনুভব করতে পারছি আমি। মনে হচ্ছে আমাকে দেখে দীর্ঘ শ্বাস ফেলে বোঝাতে চাইছে তার উপস্থিতিটা। কি মনে হতে গুরুর শেখানো শরীর বন্দনা জপ করতে থাকলাম আমি। ধীরে ধীরে যেন বাতাসটা সরে গেল আমার থেকে। আমি খুলি নিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বুঝতে পারছি সে বাড়ি অনেক দিনের পরিত্যক্ত, তাই তার কিছু টান রয়ে গেছে। এভাবে বিনা অনুমতিতে আমার প্রবেশ করা উচিত হয়নি। এরপর বাড়ি বন্দনা করে যেতে হবে। দ্রুত পায়ে ফিরে এসেছি আমার ঘরে। সেখানে যাওয়ার আগে এরপর সাবধান হতে হবে, কারণ আজ এসব জোগাড় করে রাতে সব কিছুকে আগে পুজো করে জাগাতে হবে। কেননা এসবের মধ্যে আগে আমার সঞ্চিত শক্তি প্রদান করে শেষ আহুতি দিয়ে নতুন করে শক্তি সঞ্চয় করতে হবে। এটাই নিয়ম। আমার সাধনা কাল শুরু হবে, তাই যদি এখন কেউ বাধা দেয় তবে আমার ক্ষমতা নেই তাকে আটকে রাখা। কেননা আমার সঞ্চিত শক্তি দিয়ে আগে উপকরণের শক্তি জাগাতে হবে, তারপর আমাকে সাধনায় বসতে হবে। ঘরে একটা মাচা বানিয়েছি, সেখানে এসব জিনিস এনে রাখা। একে একে পুঁথি দেখে মিলিয়ে নিলাম, সব কিছুই ঠিক আছে। শুধু গ্রামের দিকে যেতে হবে কিছু জিনিস কিনতে। আর একটি বিশেষ প্রাণীর দরকার, সেটা রাতের বেলা ধরতে হবে জ্যান্ত। কিন্তু কিভাবে যে ধরবো সেটাই এখন ভাবছি। মাচার মধ্যে জিনিসগুলো কাপড় দিয়ে ঢেকে রেখে বেরিয়ে পড়লাম। বনের মধ্যে গাছের দাগ কাটা অংশগুলো দেখে রাস্তা চিনে বেরিয়ে এলাম। বন ছাড়িয়ে এখন লোকালয়ের রাস্তা ধরেছি আমি। এখান থেকে গ্রাম প্রায় 5 মাইল দূরে, হেঁটেই যেতে হবে। এদিকে কেউ আসে না বলে কোনো ভ্যান বা সাইকেল আরোহী পাওয়ার সম্ভাবনাই নেই। গ্রামের কাছে যখন চলে এসেছি তখন খেয়াল করলাম এক গ্রামবাসী আমাকে দেখে এগিয়ে এলো। সে আমাকে প্রণাম করেই বলল, প্রণাম নেবেন ঠাকুরমশাই। বলছি, আপনি ওই বন থেকে আসছেন? আপনার কথা কিন্তু আমাদের গ্রামের সকলেই জানে। আমি অবাক হলাম, আমার কথা এরা জানলো কি করে? আমার মুখের ভাব দেখে সে বুঝতে পেরেছে হয়তো, তাই আবার নিজেই বলল, আসলে আপনি তো বনের রাস্তা জিজ্ঞেস করেছিলেন, আর সে বনে বিশেষ মানুষ ছাড়া আমাদের মতন সাধারণ মানুষ যেতে পারে না। তাই আমরা বুঝতে পেরেছি আপনার বিশেষ ক্ষমতা আছে ঠাকুরমশাই। কেন, সে বনে কি আছে? এবার লোকটি বলল, সেখানে এক সাপুড়ে থাকতো বাবা। সে বনের পশু পাখি থেকে শুরু করে সাপ ধরে বিক্রি করে দেয়। এরপর একদিন জানা যায় যে সাপুড়ে বনেই নাকি মারা গেছে। কেউ বলে সেখানে বিরাট এক সাপ থাকে, সে ওকে গিলে খেয়ে আবার উগলে দিয়েছে, কারণ ও সারা শরীরে ফোসকা পড়েছিল। কিন্তু তাকে কেউ চোখে দেখেনি বাবা। আমরা কেউই আর ওই পথ মারাই না। আপনি কিন্তু সাবধানে থাকবেন। ওই সাপ যদি আবার আসে। কেউ অবশ্য চোখে দেখেনি। না না, আমি তো আর ওদের ক্ষতি করতে যাইনি। মৃত কিছু পশু আরো কিছু জিনিস নিয়ে সাধনা করব। আমি তো আর ওদের ক্ষতি করতে যাইনি। মৃত কিছু পশু আরো কিছু জিনিস নিয়ে সাধনা করব। এছাড়া কিছু খাদ্যদ্রব্য দরকার, ওসব কিনতেই তো এলাম। ও হ্যাঁ, বুঝতে পেরেছি ঠাকুরমশাই। চলুন, আপনাকে এগিয়ে দিই, চলুন। দুজনে হাঁটছি, তখন মনে হয় সাপের কথাটা। বলছি, আচ্ছা, সে কি সাপ যে অত বড়? এবার লোকটি বলল, তা তো জানি না, সবই কর্মফল ঠাকুরমশাই, সবই কর্মফল। আপনি চিন্তা করবেন না, আমরা আছি। শুধু আপনার সাধনার পর আমাদের সবাইকে আশীর্বাদ করে যাবে, ব্যাস এতটুকুই চাই। হাসি মুখে তার সাথে গ্রামে এসে ঢুকলাম। বেশ কিছু মানুষের সাথে পরিচিত হলাম।
ফর্দ মিলিয়ে একে একে সব গুছিয়ে নিয়ে তাদের কাছে বিদায় চাইতেই লোকটি বলে, সাবধানে থাকবেন ঠাকুরমশাই, ওই বন কিন্তু ভালো না। সে বাড়িতে সাপুড়ে থাকতো, সেখানে সে নানা প্রাণী মেরে রেখেছে, না জানি কত অতৃপ্ত আত্মা আছে সেখানে। আমি হেসে চলে এলাম, কথা বাড়ালাম না। কি ভালো না আর কি ভয়ঙ্কর সেসব ভেবে এখন আর আমার লাভ নেই। আমাকে সে জায়গাতেই সাধনা করতে হবে। জায়গা যেহেতু একবার বেছে বলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আর পিছিয়ে লাভ নেই। তবে সাপ আছে এটা শুনে আমার ভ্রু কুঁচকে গেছে, কেননা দুদিন থেকেও আমি একটি সাপও দেখতে পেলাম না। আর আমার সাধনায় তো সেই বিশেষ প্রাণী হলো সাপ। একটা যদি ধরতেও পারি তবে সাধনা আমার সম্পূর্ণ হয়। ঘরে এসে জিনিসপত্র রাখতে গিয়ে আমার চোখ কপালে উঠল। দেখি সব কিছু উলট পালট হয়ে আছে। সাথে সাথে সব জিনিস মিলিয়ে দেখলাম, না, জিনিস ঠিক আছে, কিন্তু কে এলো এখানে যে সব কিছু এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে? আমার মনের ভাবনাকে আমি প্রশ্রয় দিলাম না, কেননা তাতে আমারই ক্ষতি। সময় যত নষ্ট করব তত দেরি হবে। তাই জিনিসপত্র গুছিয়ে রেখে দুপুরের খাবার হিসেবে চাল ডাল বসিয়ে দিলাম। নদী থেকে স্নান সেরে আসতে আসতে ভাত হয়ে গেছে, সেটাই লবণ মিশিয়ে খেয়ে শুয়ে পড়লাম। রাতে যেহেতু আজ ঘুম হবে না, তাই এ বেলা গড়িয়ে নেওয়াই ভালো, তাহলে রাতে আর ঝামেলা হবে না। বেশ অনেকক্ষণ পর তখন আমি ঘুমিয়ে গেছি। তার মধ্যে পরিষ্কার অনুভব করতে পারছি আমার বুকের উপরে ঠান্ডা কিছুর অনুভূতি। সেটা ধীরে ধীরে আমার বুক বেয়ে উপরে উঠে আসছে। নাকের কাছে আবার গরম একটা ভাব পাচ্ছি। সেটা ধীরে ধীরে আমার পায়ের দিকে নেমে এলো, এরপর কোমরে, পিঠের সাইড দিয়ে ঠান্ডা কি যেন। হঠাৎ আমার দম আটকে আসছে, গলায় কিছু একটা শক্ত করে চেপে বসে চলেছে। কিন্তু অনেক চেষ্টা করেও চোখ খুলতে পারছি না আমি কিছুতে। চোখের পাতা যেন কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। বেশি জোর করায় আমার চোখ যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। এবার বুঝলাম এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। তাই মন্ত্র আওড়াতে লাগলাম আমি। মন্ত্র বলা মাত্র গলার চাপ আলগা হয়ে এলো। সেই ঠান্ডা অনুভূতি আর নেই। চোখ এবার খুলতে পেরেছি আমি। উঠে বসে চারিদিক তাকিয়ে দেখি কিছুই নেই। তাহলে কিভাবে এসব অনুভূতি পেলাম আমি? ঘর থেকে বাইরে বেরিয়ে এসেও কিছুই পেলাম না। এইদিকে অন্ধকার হয়ে এসেছে, তাই শুকনো পাতা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে দিলাম। হাত মুখ ধুয়ে ধ্যানে বসলাম আমি। আমার আরাধ্য গুরুর মন্ত্র পড়ে তবেই সাপ খুঁজতে যেতে হবে। ধ্যান শেষে মশাল জ্বালিয়ে বের হলাম আমি। আবারও সেই বাড়ির কাছে আসতেই এবার মনে হলো কেউ যেন দীর্ঘ শ্বাস ফেলছে। কেন জানি না, আমার মনে হলো আমার পেছনে কেউ আছে, আমাকে লক্ষ্য রাখছে। তবুও বাড়ি বন্ধ না করে এবার অতি সাবধানে ভেতরে গেলাম আমি। দুটো মাত্র ঘর, ভালো করে দেখেও কিছুই পেলাম না। কি মনে হতে উপরে কড়িকাঠগুলো ভালো করে লক্ষ্য করতেই দেখি সেখানে অনেক সাপ ঝুলছে। তাদের মধ্যে শঙ্খচূড়কে চিনে নিতে আমার একটুও ভুল হলো না। একটি লম্বা লাঠি দ্বারা সেটাকে পেঁচিয়ে নামিয়ে আনলাম। বিশেষ কায়দায় মাথাটা চেপে ধরে বাইরে আসতে যাবই কি, আমার মনে হলো আমার পাটা পেঁচিয়ে ধরলো যেন কেউ। কিন্তু আলোতে কিছুই নজরে পড়ছে না। আবারও সেই অদৃশ্য শক্তির উপস্থিতি বুঝতে পেরে এবার গুরু স্মরণ করলাম আমি। না, আর কোনো বাধা এলো না। সাথে সাথে সব বন্ধন কেটে গেল। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। আমার গুরু বলে দিয়েছেন, সাধনা ক্ষেত্রে এভাবে বাধা এলে নিজের শক্তি যেন কিছুতেই প্রয়োগ না কর, তাকে স্মরণ করতে যা
যা করার তিনি করবেন, কেননা এতে আমার প্রাণও যেতে পারে। ঘরে এসে একটা পাত্রে সাপের বিষ বের করে আবার সেটাকে নদীর উল্টো দিকে ছেড়ে দিয়ে মন্ত্র জপ করতে করতে নদীতে ডুব দিয়ে ভেজা বস্ত্র পরেই ফিরে এলাম। একটা গোল গণ্ডি কেটে একে একে সব জিনিস সাজিয়ে রাখলাম আমি। প্রথমটা একটা বেজি বা নেউলের মাথা, কারণ বেজি বা নেউল হলো ক্ষিপ্রতার প্রতীক, তাই ক্ষিপ্রতার প্রতীক হিসেবে বেজির মাথা নেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে একটা শৃগাল বা শিয়ালের মাথা, কারণ সমস্ত পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে ধূর্ত বা চালাক। সাধনাতে শীঘ্র সিদ্ধি লাভ করার জন্য শিয়াল বা ওই শৃগালের মাথা নেওয়া হয়। তারপর একটা হনুমানের মাথা, কারণ হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী, ধীর ও স্থির, তাই সাধকের চিন্তাধারাকে স্থির রাখার জন্য হনুমানের মাথা নেওয়া হয়। এই সব কিছুর চারিদিকে গোল করে বাকি জিনিসগুলো রাখতে হবে, যেমন শিমুল, বেল, নিম, বট বা পিপুল ডাল রাখতে হবে। 3 ফুট চওড়া গর্ত খুঁড়তে হবে। ওই গর্তের মধ্যে 4 কোণে 4টি অর্থাৎ ঈশান, বায়ু, অগ্নি ও নৈষদ গাছের শিকড় রাখবো। এখন শ্বেত মাকাল গাছের শিকড়, শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, ডুমুর গাছের শিকড়, সিংহপুচ্ছ গাছের শিকড়। এরপর পাতা রাখতে হবে যে কোনো। এছাড়া পত্র যেমন ওই আতর, অগুরু, চন্দন, কুমকুম, তেল, লাল বস্ত্র, কারণ কুমকুম, অষ্টগন্ধা, শ্বেত চন্দন, রক্ত চন্দন, হলুদ চন্দন, চামেলি তেল, জবা কুসুম তেল, সিঁদুর ও কস্তুরী ইত্যাদি দিয়ে মন্ত্র উচ্চারণ করে অভিষেক করতে হবে। এ সব কাজ শেষে সব কিছুর মাঝে ধ্যানে বসলাম আমি। ভোর হওয়ার আগ অব্দি ধ্যান করেছি। 1000 বার মন্ত্র জপ করতে হবে। এরপর সেটা শেষ করে আবার নদীতে ডুব দিয়ে এসে সূর্য প্রণাম করে ভেজা কাপড় ছেড়ে শুকনো বস্ত্র পরে আগে সেই বাড়িতে গেলাম আমি। সেখানে যেসব আত্মার বাস, তাদের শান্তি কামনা করতে সেখানে যাওয়া। আগে ওদের মুক্তি লাভ না হলে আমার উপাচারের কোনো লাভ নেই, কেননা যতই হোক তাদের খুলি আমি নিয়েছি আমার উপাচার হিসাবে। সেখানে গিয়ে আবার শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে তাতে গঙ্গার জল ছিটিয়ে মাটি দিয়ে সেসব আত্মার শান্তি কামনা করে বাড়ির মধ্যে থাকে কঙ্কালগুলোর মধ্যে ছাই ছিটিয়ে দিলাম। এরপর একে একে এসব নিয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম এবং তাদের আত্মা মুক্তির মন্ত্র জপ করলাম। নিজের ঘরে এসে এবার খেয়ে শুলাম। আজ আর কোনো অসুবিধে হলো না, ঘুমটা ভালোই হলো। কাল রাতের উপাচারগুলো বাইরে এভাবেই আছে, সেখানে রাতে আজকে শেষ সাধনা করতে বসতে হবে। তবে আর চিন্তা নেই, জিনিসগুলোতে কেউ হাত লাগাতে পারবে না, কারণ কারণ সেখানে এখন আমার শক্তি আছে। আজকেও দুপুরে আর কিছু না করে রাতের জন্য সব কিছু গোছাতে শুরু করি। এখন বিশেষ কিছুই লাগবে না, আমাকে আমার সাধনার সব কিছু নিতে হবে, যেমন ওই চন্দন, গঙ্গামাটি, লাল ছালু, কাপড়। আজ আমাকে উপোস থাকতে হবে, তাই সকাল থেকে কিছুই খাইনি। এদিকে রাত হতে সেই গণ্ডির ভেতরে আমি বসলাম, মাঝখানে যজ্ঞের আগুন ধরালাম। সেখানে একে একে ওই চাল, মাটি, ঘি, সিঁদুর আহুতি দিয়ে মন্ত্র পড়া শুরু করলাম। আগুনে সেসব দিতে তার পুড়ে যাওয়ার আওয়াজ যেন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। বনে যেহেতু আর কোনো শব্দ নেই, তাই আমার মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। বাতাসে সেসব জিনিস পুড়ে যাওয়ার কটু গন্ধ। একে একে সব কিছু দেওয়া শেষ হলে যখন সাপের বিষের সাথে আমার হাত কেটে রক্ত মেশালাম, তখন আমার সামনের ঝোপঝাড় নড়ে উঠল যেন। এতক্ষণ কোনো সমস্যা হয়নি, কিন্তু এবার কি তাহলে কোনো বাধা আসতে চলেছে?
সেটা ভাবতেই আমার খুব ভয় হল। এবারও কি সফল হব না আমি? সামনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি, কিন্তু কিছুই নজরে আসছে না আমার। তবুও বুঝতে পারছি কিছু একটা গাছপালা ভেঙে প্রায় এগিয়ে আসছে আমার দিকে। আমি কাঁপা হাতে তখন আগুনে রক্ত মেশানো বিষ আহুতি দিতে যাব, তখনই কোথা থেকে একটা বিরাট ময়াল সাপ বাতাস থেকে যেন উড়ে এসে আমার মুখের সামনে দাঁড়ালো। তার বিরাট মাথা আমার মুখের সামনে, তখন তার লকলকে জিভ আমার মুখে এসে ছুঁয়ে যাচ্ছে। একটু নড়লেই আমি তার খাদ্যে পরিণত হব। সাপটির লেজ আমার হাত পেঁচিয়ে ধরেছে, নড়াতেও সাহস পাচ্ছি না। সাপের লাল চোখে যেন আমার মুখটি দেখতে পাচ্ছি স্পষ্ট। আমি ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। কি করব তখন আর মাথায় কিছু খেলছিল না আমার। সেই ঠান্ডা অনুভূতি আর গরম বাতাস আমার শরীরের মধ্যে আমি অনুভব করতে পারছিলাম। তখন বুঝলাম এই সাপ আমাকে এতদিন ধরে দেখত, কিন্তু আমি কেন দেখতে পাইনি আমি সেটাই বুঝতে পারছিলাম না। এই সাপ কি তাহলে দেহধারী নয়? এক দৃষ্টে তাকিয়ে আছি সেটার দিকে, বুঝতে পারছি সাপটা আমাকে সেই সাপুড়ে ভেবেছে। সে তাদের সাথে ঠিক কতটা নির্মম ব্যবহার করেছে সেটা আমি অনুমান করতে পারছি, কিন্তু এই প্রাণীটিকে সেটা আমি কি করে বোঝাবো? মন স্থির করে চোখ বন্ধ করলাম। আমি এক মনে গুরুকে স্মরণ করতে থাকি। সাপটা আমাকে ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে। আমি তখন আমার কুণ্ডলিনী মন্ত্র জপ করতে শুরু করেছি, কারণ এখন আমি সম্পূর্ণ শক্তিহীন। আর কুণ্ডলিনী মন্ত্রের পর আমার 7টি শক্তি জাগরিত হলে সব শক্তি ফিরে পাব। অনুমান করছি আমার শিরদাঁড়ার মাঝের কিছু কিছু অংশে আলো জেগে উঠছে, সাথে সাথে ওই সাপটির ঠান্ডা স্পর্শ পাচ্ছি আমি। কিন্তু সাপটি কিছুতেই আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি হাত সরাইনি। এখন হঠাৎ মনে হলো আমার গলা আবার কেউ পেঁচিয়ে ধরছে। মন্ত্র উচ্চারণ করা তো দূরের কথা, আমি দম নিতে পারছিলাম না। তখন নিজের সমস্ত মনের শক্তিকে একাগ্র করে গুরুকে ডাকতে থাকি। সেই সময় আবার অনুভব করলাম কেউ যেন এসেছে। একটা মৃদু বাতাস আমার শরীর স্পর্শ করে গেল। মন শান্ত হয়ে এলো আমার। বুঝতে পারলাম কেউ এসেছে আমার ডাকে। ধীরে ধীরে আমার শরীর আলগা হয়ে এলো, কিন্তু আমার হাত তখন সাপটি পেঁচিয়ে রেখেছে। সাথে সাথে আদেশ পেলাম গুরু গম্ভীর কণ্ঠে, তারানাথ, চোখ খুলবি না রে। তোর আজকের আয়োজন আর নিষ্ঠায় আমি খুব খুশি হয়েছি, তবে সাপটি তোকে কিছুতেই সফল হতে দেবে না তারানাথ। চোখ খুললে তোর ক্ষতি হতে পারে। হাত ওভাবে রাখবি। সাপটির দোষ নেই রে, সে শুধু তার জাতিকে রক্ষা করতে চায়, কিন্তু তাকে এই কাজ থেকে বিরত করা আমার কি সাধ্য? তবুও চেষ্টা করছি। নিজের লক্ষ্যে স্থির থেকে গুরুর আদেশ পেতে আমার মন চঞ্চল হয়ে ওঠে। কতদিন তাকে আমি দেখিনি। আমি তার আদেশ মতন বসে মন্ত্র পড়ছি। হঠাৎ অনুভব করলাম সেখানে যেন ঝড় উঠেছে। দুই শরীরী আত্মা একে অপরকে নিজের শক্তি বুঝাতে চায়। বাতাসের শব্দ, সাথে আগুনের হলকা যেন বইছে। চোখ না খুললেও বুঝতে পারছি ঠিক আমি। বেশ অনেকক্ষণ ওদের লড়াই চলল। আমি একবার গুরুর আর্তনাদ পেলাম, আর নিজেকে আমি আটকে রাখতে পারলাম না। চোখ খুলতে দেখি একটি ভয়াল ঝড় সাপের শরীরের সাথে লড়ছে। আমি অবাক হয়ে দেখছি। গুরুকে বাঁচাতে আমি সব কিছু ভুলে আসন ছেড়ে উঠে পড়ি। সাথে সাথে সাপটি এসে তার লেজ দিয়ে আমাকে ধাক্কা মারতেই আমি গণ্ডি থেকে বেরিয়ে পড়ি। একটি বিশাল গাছ সেখানে পড়ে সব নষ্ট হয়ে যায়। সাথে সাথে সেখান থেকে উৎপত্তি হওয়ার শক্তি ছিটকে এসে আমার বুকে ধাক্কা দেয়, কেননা সে তখন নিজের মালিককে চিনে তার মধ্যে প্রবেশের পথ খুঁজে।
গুরু আমাকে আড়াল করতে আমার সামনে আসে, কিন্তু সাপটি যেন মরিয়া হয়ে উঠেছে আমাকে শাস্তি দিতে। তার ভয়ঙ্কর রূপ দেখে আমি মূর্ছা যাই, কিন্তু গুরু অনেক চেষ্টা করে সেটাকে দূরে রাখতে নিজে ঝাঁপিয়ে পড়ে। আর আমি উঠে কোনো মতে ঘরের দিকে যেতে গিয়েও আর পারলাম না। সাপটি আমাকে পেঁচিয়ে নিয়ে শূন্যে উঠে যায়, আমাকে ছুঁড়ে ফেলে বাইরে। পরিষ্কার দেখলাম আমার গুরু ঝড়ের রূপে এসে সাপের শরীরে প্রবেশ করে মুখ দিয়ে। সাপটিকে দ্বিখণ্ডিত করে আমাকে রক্ষা করে ঠিকই, কিন্তু আমার এইসব শক্তি তখন আমাকে জড়িয়ে ধরেছে। প্রবেশ পথ খুঁজে না পাওয়ায় তারা আলোর সৃষ্টি করেছে। আমি কি করব বুঝতে না পেরে বনের বাইরের দিকে দৌড়তে থাকি। হঠাৎ পেছনে আলোর বিশাল বিস্ফোরণ হতে আমি ছিটকে যাই। এরপর কি হয়েছে আমার আর মনে নেই। পরদিন যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম গ্রামের কাছে সেই রাস্তায় পড়ে আছি আমি। আমার হাত পা ছিলে গেছে, অসহ্য যন্ত্রণা। কোনো মতে উঠে সেই দোকানের কাছে আমি আসি। লোকজন আমাকে দেখে এগিয়েও আসে। তারাই আমাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারা আমাকে দেখে খুব অবাক হয়েছে, বলেছিল যে সেখানে আমি টিকতে পারবো না, কিন্তু আমার জন্য যে সে বনের বিভীষিকা শেষ হয়েছে সেটা আর তাদেরকে আমি জানাইনি, কারণ তাতে আবার কেউ ওই বনে গিয়ে প্রাণী হত্যা করবে। তার চেয়ে ওদের বিশ্বাস ওদেরই থাকুক না। তারানাথ নিজের কথা শেষ করে একটু চুপ করে থাকে। তাকে দেখে মনে হলো আফসোস হচ্ছে তার মনে। আমি কিছুই বললাম না, চুপ করে আছি। কিন্তু কিশোরী বলে ওঠে, আচ্ছা সাপটা কি ভূত? ঠিক ভূত নয়, ওই যেমন ধরো বাস্তু সাপ থাকে, তারা কি ভূত? কিন্তু তবুও তো সেই বাস্তুকে রক্ষা করে। তেমনি সাপটি নিজের জাতিকে রক্ষা করতে সেখানে থাকে। তাহলে সেই বাড়িতে সাপটি থাকতো? মনে তো হয় তাই, না হলে সেখানে গিয়ে যে অনুভূতিগুলো পেয়েছি সেসব তো সাপের মতোই। এবার কিশোরী বলে উঠল, কত বড় সাপ কি ভ্যানিশ হয়ে থাকতো? এটা কোনোদিন সম্ভব ঠাকুর মশাই? কিশোরী হেসে উঠতে তারানাথ চটে গিয়ে বলে উঠল, তোমাকে কে বলেছে বিশ্বাস করতে? ছিল না, কিছুই ছিল না। হয়েছে কেন? এত গরমেও নিজের শরীরে অনুভূতি পাও না যে গরম, কিন্তু সূর্য কি সবার পেছনে পেছনে ঘোরে? এবার কিশোরী বলল, সে তো সূর্য মামা, আর এটা তো একটা সাপ, তাও আবার ভূত। কিশোরী, চুপ করবে তুমি? আচ্ছা ঠাকুর মশাই, তাহলে আপনার ঘর যে নষ্ট করেছিল, তাহলে সেটাই ওই সাপ? এবার তারানাথ বলল, হ্যাঁ, ওই জন্যই তো কিছু নিতে পারিনি। আমাকে তখন ভয় দেখাতে চেয়েছিল, এরপর তো গুরু এসে আমাকে বাঁচালো, কিন্তু এবারও আমার সাধনা সম্পূর্ণ হলো না। নাও 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 দেখি ডাবের জলখানা শেষ করো। আমি আর কিশোরী অবাক হয়ে ডাবের দিকে তাকাই। কোথায় জল? আমরা তো শেষ করেই ফেলেছিলাম, কিন্তু এ কি সত্যি কিছুটা জল আছে? বিনা বাক্য ব্যয়ে শ্বাস দিয়ে জলটা খেলাম। এবার কিশোরী আমার কানের কাছে এসেই ফিস ফিস করে বলে, বুঝলে তো বিভূতি, সব হাত সাফাইয়ের মতো, সব হাত সাফাই, মনের উপরে প্রভাব বিস্তার, আর কিছু না, বুঝেছ? আর কিছু না। নাহলে আমি ভুলে গিয়ে ডাবের জল খেলাম না কেন? আমি আর কিছু বললাম না, কারণ আমারও মনে নেই খেয়েছি কিনা। তবে তারানাথ মুচকি মুচকি হাসছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।